ভাবুন তো, এমন একটি পৃথিবী যেখানে শুধু বানরদেরই রাজত্ব চলছে। মানুষ তার সভ্যতাকে ভুলে গিয়ে বন্য প্রাণীর মতো জীবনযাপন শুরু করেছে। এমনই এক গল্প নিয়ে তৈরি করা হয়েছে কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য ইভস এই মুভিটি। এই মুভির আগের পার্টগুলোতে আমরা দেখতে পেয়েছি মানুষ আরো বেশি বুদ্ধিমান হওয়ার জন্য একটি ওষুধ আবিষ্কার করে। তখন এই ওষুধটি পরীক্ষা করার জন্য বানরের উপর প্রয়োগ করা হয়। ওষুধটি বানরের উপর পরীক্ষা করার সময় এটি ভুলবশত চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ওষুধটি তখন ভাইরাসের মতো মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। এই ওষুধটির প্রভাবে অনেক মানুষই মারা যেতে থাকে, আর যদিও বা কেউ বেঁচে থাকে তাহলে সে তার মানসিক চিন্তা শক্তি হারিয়ে ফেলে। কিন্তু অপরদিকে আমরা দেখি ভাইরাসটি বানরদের উপর উল্টো কাজ করে, যার কারণে তারা অনেক বেশি বুদ্ধিমান হয়ে যায়। তারা মানুষের মতো করে চিন্তা ভাবনা করছে ও একসাথে থাকতে শুরু করেছে। আর এখানে তাদের লিডার ছিল সিজার। এই ভাইরাসের কারণে 95% মানুষই মারা যায়। ভাবুন, এটি তখনকার সময় করোনা ভাইরাসের মতোই ছিল। সিজার চেয়েছিল বেঁচে থাকা মানুষদের সাথে একসাথে বসবাস করতে, কিন্তু তাদের দলেরই একজনের কারণে মানুষের সাথে বানরদের যুদ্ধ শুরু হয়। এখানে সিজার তার দলের বাকি সবাইকে বাঁচিয়ে নিয়ে একটি সুরক্ষিত জায়গায় চলে আসে। যুদ্ধের ফলে সিজার অনেক মারাত্মকভাবে আহত হয়েছিল, তাই সে সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা দেখতে পাই সিজারের মৃত্যুর পর তাকে সবাই সম্মানের সাথে তার সমাধি দিচ্ছে। এখানে এই মুভির শুরুতে আমরা দেখতে পাই যে সিজারের মৃত্যুর পর অনেক প্রজন্ম কেটে গেছে। এখন আমাদের যে সময় দেখানো হচ্ছে এ সময় মানব সভ্যতা একদমই শেষ হয়ে গেছে, আর যারাও বেঁচে আছে তাদেরকে বিলুপ্ত প্রজাতি মনে করা হয়। মানুষ এখানে পশুদের মতো জঙ্গলে থাকতে শুরু করেছে, আর তারা তাদের চিন্তা শক্তি, চেতনা সবকিছু হারিয়ে ফেলেছে। এমনকি তারা এখন কথাও বলতে পারে না। আর এই সময় পৃথিবীতে শুধু বানরদেরই রাজত্ব চলছে। তারা মানুষের মতোই একে অপরের সাথে কথা বলতে পারত আর একসাথে বসবাস করত। বানরদের বংশবৃদ্ধির সাথে সাথে তারা ভিন্ন ভিন্ন জায়গায় নিজেদের ভিন্ন ভিন্ন গোষ্ঠীতে ভাগ করে বসবাস করতে শুরু করেছে। এদের মধ্যে একটি গোষ্ঠীকে দেখতে পায় যারা ঈগলকে পোষ মানিয়ে তাদের দিয়ে মাছ শিকার করাতো। তাদের গোষ্ঠীতে একটি প্রথা পালন করা হয় যেখানে তার একদিন আগেই সকল যুবক বানরদের ঈগলের ডিম খুঁজে নিয়ে আসতে হয়। তারা সেই বাচ্চাকে বড় করে পোষ মানাতো আর শিকারের জন্য ট্রেনিং দিত। এখানে একজন যুবক বানরকে দেখানো হয় যার নাম হচ্ছে নোয়া, আর এই মুভির মেন হিরো। সে তার বন্ধু আনায়া ও সোনার সাথে ঈগলের ডিম আনার জন্য জঙ্গলের একটি পাহাড়ের উঁচু জায়গায় যাচ্ছে। তারা সেখানে একটি ঈগলের বাসায় 3টি ডিম পায়, কিন্তু তাদের গোষ্ঠীর নীতি ছিল সব সময় ঈগলের বাসায় একটি ডিম রেখে আসার। তাই নোয়া তার বন্ধুদের 2টি ডিম দিয়ে নিজে এই পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায় গিয়ে ঈগলের হামলা খেয়ে ও কোনো মতে মৃত্যুর হাত থেকে ফিরে একটি ডিম নিয়ে আসতে সফল হয়। তারা তখন নিচে তাদের ঘোড়ার কাছে আসলে দেখে সেখান থেকে নোয়ার কম্বল গায়েব হয়ে গেছে। তখন তারা 3জনেই ওইখানে কাউকে দেখতে পায়। তখন তারা তার পিছে ধাওয়া করতে করতে একটি রেলওয়ে টানেলের সামনে চলে আসে। সেখানে তারা একটি ডালে নোয়ার কম্বল দেখতে পায়। তখন সোনা ভয়ে ভয়ে কম্বলটি নিলে তারা 3জনই ওখান থেকে পালিয়ে তাদের গোষ্ঠীর আস্তানায় চলে আসে। আসলে এই গোষ্ঠীর একটি পুরনো নিয়ম ছিল যে কেউই এই টানেলটি পার করতে পারবে না, কারণ তাদের ভয় ছিল যে টানেলের ওপারে মানুষ থাকতে পারে, আর মানুষদেরকে তারা ইকো বলে ডাকতো। এখানে তাদের আস্তানা দেখানো হয় যেখানে তারা হাই ভোল্টেজ বৈদ্যুতিক খুঁটির উপর মাচা তৈরি করে তার উপর তাদের ঘর বানিয়েছে। এখানে নোয়া ডিম নিয়ে আসায় তার মা অনেক খুশি হয় আর নোয়াকে বলে তার বাবা তার জন্য অপেক্ষা করছে। এখানে আমরা জানতে পারি নোয়ার বাবা এই গোষ্ঠীর সর্দার। নোয়া খুঁটি বেয়ে উপরে তার বাবার কাছে আসলে দেখে তার বাবা ঈগলের জন্য বাসা তৈরি করছে। এখানে তার বাবার ঈগল নোয়াকে একদমই পছন্দ করে না, তাই সে নোয়াকে আঁচড় মারে। এখানে নোয়ার বাবা নোয়ার কম্বলে মানুষের রক্তের গন্ধ পায়। তখন সে নোয়াকে বলে সে টানেল পার করেছে কিনা, কিন্তু নোয়া তার বাবাকে বিশ্বাস করায় যে সে টানেলটি পার করেনি। নোয়ার বাবা তখন তার বড় ছেলেকে ওই কম্বলটি দিয়ে এই রক্ত লেগে থাকা মানুষকে খুঁজে তাদের এলাকা থেকে অনেক দূরে রেখে আসতে বলে, আর তার পিছে লক্ষ্য রাখার জন্য তার ঈগলটিও পাঠিয়ে দেয়। এরপর রাতের বেলায় নোয়া মাছের গোদামে কারোর উপস্থিতি টের পায়। তখন সে গোদামের ভিতর গেলে সেখানে একটি মানুষের মেয়েকে লুকিয়ে থাকতে দেখে। তখন মেয়েটি তাকে ধাক্কা দিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। ধাক্কা লাগার কারণে নোয়ার ডিমটি ভেঙে যায়। তখন সে তার বন্ধুদের বলে সকাল হওয়ার আগেই তাকে আরও একটি ডিম খুঁজে নিয়ে আসতে হবে। তাই বলে সে ডিম খুঁজতে চলে যায়। রাস্তায় সে কিছু বানরদের চিৎকার শোনে, আর আমরা এখানে বিদ্যুৎ ঝলকাতে দেখতে পাই। তখন নোয়া ওখানে গেলে কিছু সৈনিক বানরকে মৃত অবস্থায় পায়, আর তখনই তার ভাই অনেক আহত অবস্থায় এসে তাকে বলে এরকম আরো অনেক আসছে। এই বলে সে মারা যায়। নোয়া দেখে তার পিঠে কেউ ছুরি মেরেছে, যার ফলে সে মারা গেছে।
নোয়া এখানে কারোর আসার শব্দ পেয়ে পাশের একটি ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। তখন আমরা দেখতে পাই বানরের একটি সেনা এসে তাদের সাথীদের মৃত অবস্থায় দেখতে পেয়ে এই দলের কমান্ডার, যার নাম হচ্ছে সিলভা, সে অনেক রেগে যায়। তখন তারা নোয়ার ভাইয়ের কাছে থাকা কম্বলে মানুষের রক্তের গন্ধ পায়। তারা এই মানুষকে খুঁজতেই এখানে এসেছে। তখন তারা এখানে নোয়ার ঘোড়াকে দেখতে পায়। তারা তাদের কারেন্টের শক দেয়া লাঠি দিয়ে ঘোড়ায় শক দিলে ঘোড়ার পিছে পিছে নোয়াদের বস্তিতে চলে আসে। তারা এসেই পুরো বস্তিতে আগুন লাগিয়ে দেয় আর বস্তির বানরদের বন্দি করতে থাকে। নোয়া তার বস্তিতে এসে তার বাবাকে বাঁচানোর জন্য জ্বলন্ত খুঁটিতে চড়ে উপরে যেতে শুরু করে। এটি কমান্ডার সিলভা দেখে ফেলে। নোয়া তার বাবার কাছে এসে সমস্ত ঈগলদের ছেড়ে বাঁচিয়ে দেয়। তখন কমান্ডার সিলভা এসে তার বাবার সাথে লড়াই করে, তার বাবাকে অনেক মেরে আহত করে ফেলে। নোয়া তার বাবাকে বাঁচানোর জন্য কমান্ডার সিলভার সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু কমান্ডার সিলভা তাকে মেরে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। নোয়া কোনো মতে এইটি তার ধরে ঝুলে থাকে। তখন কমান্ডার সিলভা বলে ওঠে মহান গুরু সিজারের জন্য। এই বলে সে তারে বৈদ্যুতিক শক দিলে নোয়া শক খেয়ে নিচে পড়ে যায়। পরের দিন নোয়ার জ্ঞান ফিরলে সে দেখে তাদের পুরো বস্তি পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে সে একটি নষ্ট হওয়া বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র পায়। নোয়া তখন দূরে তার বাবার ঈগলকে দেখতে পায়। সে সেখানে গেলে তার বাবার লাশ পড়ে থাকতে দেখে। নোয়া তখন সেখানে বসেই কাঁদতে থাকে। এরপর নোয়া তার বাবাকে কবর দিয়ে সেখানে শপথ নেয় সে তার বস্তির সবাইকে আবারও তাদের আস্তানায় ফিরিয়ে নিয়ে আসবে। এই বলে সে তার বাবার ঈগলের পিছে যেতে শুরু করে। এই প্রথম নোয়া তার বস্তির বানরদের খোঁজার জন্য এই টানেলটি পার হয়ে টানেলের ওপারে চলে আসে। এখানে নোয়া দেখতে পায় এই জায়গা অনেক বড় বড় বিল্ডিং দিয়ে ভরা ছিল। এখানে এক সময় মানুষ বসবাস করত। এখানে কিছু দূর যাওয়ার পর নোয়া তার মায়ের কম্বল দেখতে পায়। তখনই হঠাৎ করে ঝড় শুরু হয়, তাই সে জঙ্গলের মধ্যে আগুন জ্বালিয়ে রাত কাটাতে থাকে। পরের দিন সকালে নোয়া তার বাবার ঈগলকে তার কাছে আনার জন্য একটি গান গাইতে শুরু করে, কিন্তু ঈগলটি এসে তাকে আঁচড় দিয়ে চলে যায়। আসলে তাদের বস্তির সবাই ঈগলকে ডাকার জন্য এইরকম গান গাইতো। নোয়া ঈগলের পিছে একটি গভীর জঙ্গলে চলে আসে। সেখানে সে এক জায়গায় ধোঁয়া দেখতে পায়। ওইখানে গেলে সে একটি গর্তে পড়ে যায়। এখানে আগে থেকেই লুকিয়ে বসবাস করা একটি বানর নোয়াকে ধরে ফেলে। এখানে নোয়ার কাছে শক দেয়া লাঠি ছিল। সে নোয়াকে ভাবে সেও ওই সৈন্য দলের সৈনিক, কিন্তু নোয়া তাকে সবকিছু খুলে বলে। তখন বানরটি তার উপর বিশ্বাস করে। এই বানরটি তার নাম রাকা বলে। এখানে সে আরও জানায় যে ওই সৈনিক দলের বানররা তাদের বস্তিকেও তছনছ করে ফেলেছে আর তাদের সব সাথীকে মেরে ফেলেছে। এখন সে একাই জীবিত আছে। তখন রাকা নোয়াকে কিছু বই দেখিয়ে বলে এই বইয়ে কিছু লেখা আছে যেগুলো মহান সিজারের সময়কালে সব বানররাই পড়তে পারত। তখন নোয়া রাকার কাছে জানতে চায় সিজার কে, কারণ তাদের বস্তিতে যে বানর দল হামলা করেছিল তারাও সিজারের নাম নিয়েছিল। তখন রাকা বলে ওই শয়তান বানররা সিজারের শিক্ষাকে পরিবর্তন করে তাকে ভুলভাবে সবার সামনে উপস্থাপন করছে। সিজার আমাদের মহান পূর্বজ ছিল, যে আমাদেরকে বানর হওয়ার মহত্ব বুঝিয়েছে। সে আমাদেরকে শিখিয়েছে সবাই একসাথে থাকলে আমরা আরো বেশি শক্তিশালী হব। তখন একজন বানর আরেকজন বানরকে কখনোই মারত না। আমিও সেই নীতি মেনে আসছি। এখানে রাকা ভাবতো বানররা শুরু থেকেই এমন বুদ্ধিমান ছিল। তখন তারা দেখতে পায় একটি মানুষের মেয়ে নোয়ার পিছে এখানে চলে এসেছে। তখন রাকা ও নোয়া একসাথেই যেতে থাকে। তারা রাত কাটানোর জন্য এক জায়গায় আগুন জ্বালিয়ে বসেছিল। তখনই তারা ওই মেয়েটিকেও দেখতে পায়। রাকা তখন তাকে দুটি ফল দিলে মেয়েটি চুপি চুপি এসে ফল খেতে শুরু করে। রাকা তখন এই মেয়েকে তাদের নাম বলে। রাতে অনেক ঠান্ডা পড়েছিল, তাই রাকা নোয়ার কম্বলটি মেয়েটিকে দিতে গেলে নোয়া বলে এটি তার মায়ের কম্বল। তখন রাকা বলে মানুষদের অনেক বেশি শীত লাগে। এই শুনে নোয়া তার কম্বলটি মেয়েটিকে দিতে দেয়। পরের দিন আমরা তাদের তিনজনকেই একসাথে যেতে দেখি। যেখানে কিছু দূর যাওয়ার পর তারা কিছু জেব্রা ও একদল মানুষ দেখতে পায়। এই মানুষগুলো একদমই আদিকালের মানুষের মতোই জীবনযাপন করছিল। তাদের এমন খারাপ অবস্থা দেখে এই মেয়েটির চোখ দিয়ে পানি চলে আসে। নোয়া এই মেয়েকে এই মানুষদের সাথে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন সে চলে যেতে গেলে রাকা তাকে সিজারের চিহ্নের একটি লকেট দিয়ে নোয়াকে সিজারের নীতিতেই চলতে বলে। আর তখনই কমান্ডার সিলভা তার বানরদের নিয়ে এসে এই মানুষগুলোকে নির্মমভাবে মারতে থাকে ও বন্দি করতে শুরু করে। এখানে তারা এই মেয়েকেই খুঁজছিল, তাই এই মেয়েটি এদের কাছ থেকে পালানোর জন্য অনেক চেষ্টা করে। বানর সেনাদের এমন অত্যাচার দেখে নোয়া এই মেয়েকে বাঁচানোর জন্য তাকে খুঁজতে থাকে। এখানে কমান্ডার সিলভাও এই মেয়েকেই খুঁজছিল।
তখন এই মেয়েটি ঝোপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে নোয়াকে ডাক দেয়। নোয়া তখন কমান্ডার সিলভার আগে মেয়েটিকে নিয়ে যেতে গেলে আরেকটি বানর এসে তাদের বাধা দেয়। তখন রাকা এসে তাদেরকে বাঁচায় আর তারা এখান থেকে পালিয়ে যায়। অনেক দূর আসার পর তারা এক জায়গায় থামলে নোয়া অনেক চিন্তিত হয়ে রাকাকে বলে এই মেয়ে কথা বলতে পারে, কিন্তু রাকা তার কথা বিশ্বাস করে না। তখনই ওই মেয়ে বলে ওঠে আমার নাম মে। এই মেয়েকে কথা বলতে শুনে রাকা ও নোয়া অবাক হয়ে এই মেয়েকে এমনভাবে দেখতে থাকে যেন তারা ভূত দেখেছে। তাদের দুইজনেরই মুখ হা হয়ে যায়। তখন মেয়ে জানায় সে জানে যে তাদের সাথীদের কোথায় আটকে রাখা হয়েছে। ওই রাতে আমরা নোয়াকে দেখতে পাই সে কারেন্টের শক দেওয়া লাঠিটি ঠিক করে ফেলেছে। পরের দিন তারা একটি নদীর সামনে আসে। তারা এখানে কাঠের তৈরি একটি ব্রিজ পার হওয়ার সময় কমান্ডার সিলভা ও তার বানররা তাদের উপর আক্রমণ করে। তাদের মাঝে মারামারির সময় মেয়ে নদীর পানিতে পড়ে যায়, কিন্তু সে একটি জাল ধরে ফেলে। রাকা মেয়েকে বাঁচিয়ে দেয়, কিন্তু সে নিজে পানির স্রোতে ফেসে যায়। তখন রাকা নোয়াকে বলে একসাথে থাকবে তাহলে জিতবে। আর তখনই কমান্ডার সিলভা রাকার ধরে থাকা জালের দড়িটি কেটে দেয়, যার ফলে রাকা নদীর স্রোতে তলিয়ে যায়। তখন কমান্ডার সিলভা নোয়া ও মেয়েকে বন্দি করে তাদের আস্তানায় নিয়ে আসে, যা ছিল একটি সমুদ্রের কিনারায় থাকা একটি বড় জাহাজের ধ্বংসস্তূপ। তারা এখানে নোয়াকে বিভিন্ন বস্তি থেকে আনা বানরদের মাঝে ছেড়ে দেয়। এখানকার বানররা অনেক বছর আগে পরমাণু হামলা থেকে বাঁচার জন্য মানুষের বানানো বাংকারের দরজায় বারুদ লাগাচ্ছিল, আর কিছু বানর যাতে সমুদ্র পানি ভিতরে না আসে তাই বাঁধ নির্মাণ করছিল। নোয়ার এখানে তার বন্ধু সোনার সাথে দেখা হয়। তারপর সে তার মার সাথেও দেখা করে। তারা দুজনেই কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরে। অন্যদিকে মেয়েকে একটি রুমে নিয়ে যায়, যেখানে সে ত্রেবাথন নামের আরেকজন কথা বলতে পারা বুদ্ধিমান মানুষকে দেখতে পায়। আর এই ত্রেবাথনই ওই কারেন্ট আলা লাঠিটি তৈরি করেছে। সে আরও জানায় যে সে এই গোষ্ঠীর রাজাকে ইতিহাসের বই পড়ে শোনায়, আর এই বইগুলো থেকেই সে মানুষের সব মহান আবিষ্কারের কথা জানতে পেরেছে। তখনই আমরা এই গোষ্ঠীর রাজা প্রক্সিওমাসকে দেখতে পাই। সে সমস্ত বানরদের সামনে এসে কিছু ভাষণ দেয়, আর তারপর সেই বাংকারের দরজায় শিকল দিয়ে বেঁধে বানরদেরকে টানতে বলে, আর বারুদ দিয়ে তা বিস্ফোরণ ঘটায়, কিন্তু তাতেও এই দরজার কিছু হয় না। তখন প্রক্সিওমাস বলে আমরা কালকে আবারও চেষ্টা করব। এই বলে সে এখান থেকে চলে যায়। এই সব কিছু দেখে মেয়ে ত্রেবাথনকে বলে যে প্রক্সিওমাস যদি বাংকারের দরজা খুলে ফেলে তখন সে মানুষের তৈরি অত্যাধুনিক টেকনোলজি আর অস্ত্র পেয়ে যাবে। তখন সে বেঁচে থাকা বাকি মানুষদেরও মেরে ফেলবে। তখন ত্রেবাথন রেগে গিয়ে মেয়েকে বলে এই পৃথিবী এখন বানরদেরই, এখানে এখন তারাই রাজত্ব করছে। আর এরপরেই প্রক্সিওমাস নোয়া ও মেয়েকে তার সাথে খাবার খেতে ডাকে। এখানে প্রক্সিমাস বলে যে ইভলিউশন হতে কয়েক হাজার বছর লেগে যায়, কিন্তু সে যদি ওই বাংকারের দরজা খুলতে পারে তাহলে তার বেঁচে থাকতে সে ইভলিউশন দেখে যেতে পারবে। তখন সেও এই পৃথিবীর মাটি, পানি ও আকাশে মানুষের মতোই রাজত্ব করতে পারবে, তাদের মতো করেই তাড়াতাড়ি উন্নতি করতে পারবে। তখন প্রক্সিমাস নোয়াকে বোঝায় যে এই পৃথিবীতে মানুষের থেকে বুদ্ধিমান আর কোনো প্রাণীই ছিল না, কারণ নোয়া এখন পর্যন্ত এটাই জানতো যে মানুষ শুরু থেকেই এমন বোকা ছিল। তখন প্রক্সিমাস নোয়াকে বলে মেয়ে শুরু থেকেই মানুষদের সাথে বড় হয়েছে। এখানে নোয়া অনেক আশ্চর্য হয়, কারণ মেয়ে তার কাছ থেকে এইসব কথা গোপন রেখে তাকে ধোঁকা দিয়েছে। এখানে প্রক্সিমাস মেয়েকে বলে আমি জানি তুমিও ওই বাংকারের জন্যই এসেছো, তুমি আমাকেও ওই বাংকারে যাওয়ার রাস্তা বলো, কিন্তু এখানে মেয়ে তাকে কিছুই জানায় না। তখন প্রক্সিওমাস নোয়াকে বলে তুমি অনেক বুদ্ধিমান বানর, তুমি নিজে নিজেই কারেন্টের শক দেয়া লাঠিটি ঠিক করে ফেলেছো, এর জন্যই তোমাকে আমার প্রয়োজন। তুমি আমাকে এটি বলো যে এই মেয়ে তোমাকে ওই বাংকারে যাওয়ার রাস্তার বিষয়ে কিছু বলেছে কিনা। তখন নোয়া মেয়ের দিকে তাকিয়ে বলে সে এই ব্যাপারে কিছুই জানে না। তখন প্রক্সিওমাস নোয়াকে বোঝায় যে মানুষকে বিশ্বাস করতে নেই, কারণ মেয়ের মতোই কথা বলতে পারা আরো অনেক মানুষই অবশ্যই আছে, আর মেয়ে এখানে এই টেকনোলজির জন্যই এসেছে। তাদের হাতে এই টেকনোলজি চলে গেলে তারা বানরদের রাজত্ব শেষ করে দিবে, আর এই টেকনোলজি আমি পেলে আমি বানরদের জন্য একটি শক্তিশালী রাজত্ব তৈরি করব। এরপরে আমরা নোয়াকে বাইরে বসে তার বাবার ঈগলের সাথে কথা বলতে দেখি। এখানে নোয়া বলছিল সে মনে হয় তার সাথীদের আর এখান থেকে মুক্ত করতে পারবে না। এই বলে সে অনেক হতাশ হয়ে পড়ে। তখনই সে রাকার দেয়া সিজারের চিহ্নের দিকে তাকিয়ে নিজের মধ্যে সাহস সঞ্চয় করে
করে সত্যের পথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। তখন ঈগলটি নোয়ার মনের ভাবনা বুঝতে পেরে নিজে থেকে এসে নোয়ার হাতে বসে। এসব কিছু দেখে নোয়ার মা অনেক গর্ববোধ করে। এরপর রাতের বেলায় নোয়া মেয়ের কাছে আসে আর মেয়েকে বলে, তুমি শুরু থেকেই আমাকে মিথ্যা কথা বলে আসছো, কিন্তু আমি শুধু একটি কথাই জানতে চাই যে তোমার ওই বাংকারে কি প্রয়োজন। তখন মেয়ে নোয়াকে বলে সে ওই বাংকারে রাখা একটি বই নিতে এসেছে, যেই বইয়ের মাধ্যমে সে মানুষদের আবার আগের মতো করে কথা বলার শক্তি ফিরিয়ে আনতে পারে। তখন মেয়ে জানায় বানররাও আগে কথা বলতে পারতো না, ঠিক এখনকার সময়ের মানুষদের মতো। তখন মানুষের তৈরি একটি ভাইরাসের কারণে বানররা এত বুদ্ধিমান হয়ে গেছে, কিন্তু এই ভাইরাসের কারণেই মানুষের অস্তিত্ব প্রায় শেষ হয়ে গেছে। মেয়ে এখানে স্বীকার করে যে সে ওই বাংকারে যাওয়ার রাস্তাটি জানে। তখন নোয়া তার বন্ধু সোনা ও আনায়াকে নিয়ে বাংকারে যাওয়ার প্ল্যান করে, কিন্তু আনায়া প্রথমে ভয় পেয়ে মানা করলেও পরে নিজে থেকেই রাজি হয়ে যায়। এখানে আমরা মেয়েকে সর্বপ্রথম পানি আটকানো বাঁধের নিচে বারুদ লাগাতে দেখি। তখন এখানে ত্রেভাথন চলে আসে। মেয়ে তাকে অনেক করে বোঝায়, কিন্তু সে প্রক্সিমাসকে সবকিছু বলে দেওয়ার জন্য যেতে গেলে মেয়ে তাকে গলা চিপে মেরে ফেলে আর নোয়া তার লাশকে সমুদ্রের পানিতে ফেলে দেয়। এরপরেই তারা সমুদ্রের পাশ দিয়ে পাহাড়ের নিচে চলে আসে। এখানে নোয়া মেয়েকে তার কাঁধে নিয়ে পাহাড়ের উপর চড়তে শুরু করে। এরপরেই আমরা দেখি যে বাংকারের ভেতরে বাতাস যাওয়ার জন্য 3টি বড় ফ্যান ছিল, যা সময়ের সাথে নষ্ট হয়ে গেছে। তারা পাহাড়ে উঠে এই জায়গা দিয়েই বাংকারের ভিতর প্রবেশ করে। তারা ভিতরে মশাল জ্বালিয়ে চারপাশে সবকিছু দেখতে থাকে। তারা সেখানে কাউকেই দেখতে পায় না। তখন মেয়ে এখানকার পাওয়ার অন করে কিছু খুঁজতে থাকে। মেয়ে তখন এক জায়গায় কিছু অস্ত্র ও একটি ডিভাইস পায়। এই ডিভাইসটি আসলে স্যাটেলাইট সিস্টেম অ্যাক্টিভ করার একটি চাবি ছিল। অন্যদিকে নোয়া একটি বই পায় যাতে আগের সময়ের ছবি ছিল। তারা বইটিতে দেখতে পায় যে মানুষেরা তাদের প্রজাতিকে খাঁচায় বন্দি করে রাখত। তখন এখানে মেয়ে চলে আসে আর তার পিছে যাওয়ার জন্য বলে, কিন্তু এই তিনজনেরই এখন মেয়ের উপরে একটু সন্দেহ হচ্ছিল। মেয়ে এখানে এসে ভিতর থেকে বাংকারের দরজা খুলে দেয় আর তখনই প্রক্সিওমাস তার সেনাসহ নোয়ার বস্তির সাথীদের নিয়ে বাংকারের ভিতর চলে আসে। এখানে প্রক্সিওমাসের কথায় তাদের সেনার একজন সোনার গলায় চাকু ধরে। তখন প্রক্সিওমাস নোয়ার কাছে জানতে চায় যে বাংকারের ভিতর মেয়ে কি পরিকল্পনা করেছে। এখানে নোয়ার চুপ থাকায় প্রক্সিওমাস সোনাকে মারতে বলে। এই বানরটি সোনার গলা কাটতে যাবে, তখনই মেয়ে গুলি করে এই বানরকে মেরে ফেলে। গুলির শব্দে সব বানরই অনেক ভয় পেয়ে যায়। তখন প্রক্সিওমাস মেয়েকে বলে এরকম আরো অস্ত্রের সন্ধান দিলে সে মেয়েকে এখান থেকে যেতে দিবে। এই অস্ত্রগুলো যাতে প্রক্সিওমাস না পায় তাই মেয়ে বারুদ দিয়ে বাতটি উড়িয়ে দেয়, যার ফলে সমুদ্রের পানি সব বাংকারে ঢুকতে শুরু করে। নোয়া তার সাথীদের উপরে চড়তে বলে আর তখনই কমান্ডার সিলভা এসে নোয়ার সাথে লড়াই করতে থাকে। নোয়া এখানে সিলভাকে পাইপের মাঝে ফাঁসিয়ে দেয়, যেখানে সে পানিতে ডুবে মারা যায়। তখন নোয়া যে পথ দিয়ে ভিতরে ঢুকেছিল সেই পথ দিয়ে বাইরে এসে তার সাথীদের জীবিত দেখতে পায়। এখানে প্রক্সিওমাস নোয়ার উপর হামলা করে তাকে আধমরা করে ফেলে আর সবাইকে তার সামনে মাথা নত করতে বলে। তখন নোয়া তার সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়ায় আর ঈগলকে ডাকার গান গাইতে শুরু করে। তখন নোয়ার সাথীরাও তার সাথে গানটি গেতে শুরু করে। তখনই তাদের ঈগল চলে এসে প্রক্সিওমাসের উপর হামলা করে তাকে নিচে ফেলে দেয়। এরপরে নোয়া তার সাথীদের নিয়ে তাদের বস্তিতে চলে আসে। তারা তাদের ঘর মেরামত করতে থাকে আর এখানে নোয়াকেও দেখি তার বাবার মতো ঈগলের জন্য বাসা বানাচ্ছিল। এখানে আমরা দেখতে পাই যে নোয়ার সাথে মেয়ে দেখা করতে এসেছে। মেয়ে নোয়াকে বলে মানুষদের আবার তাদের হক আর জায়গা ফেরত পাওয়া লাগবে। তখন নোয়া বলে যদি সব জায়গাতেই মানুষেরই অধিকার থাকে তাহলে কি বানররা বোবা হয়ে যাবে? রাকার সিজার শুধু একটা জিনিসই চাইতো, যে বানর আর মানুষ একসাথে থাকবে। এটি কি সত্যি কখনো আবার সম্ভব হবে? নোয়ার কথা শুনে মেয়ে অনেক ইমোশনাল হয়ে পড়ে আর আমরা দেখতে পাই মেয়ে এখানে নোয়াকে মারার জন্য এসেছিল, কারণ নোয়া অনেক বেশি বুদ্ধিমান। সে যদি বেঁচে থাকে তাহলে সে বানরদের এই রাজত্ব কখনোই শেষ হতে দেবে না। কিন্তু মেয়ে এখানে নোয়াকে না মারার সিদ্ধান্ত নেয়। তখন নোয়া সিজারের চিহ্নর এই লকেটটি তাকে দিয়ে বলে এটি অনেক বেশি মূল্যবান। তখন মেয়ে এখান থেকে চলে যায়।
তখন আমরা মেয়েকে দেখি সে একটি স্যাটেলাইট স্টেশনে চলে এসেছে, আর যেখানে আগে থেকে বেশ কিছু বুদ্ধিমান ও কথা বলতে পারা মানুষও ছিল। সে ওই চাবিটি তাদেরকে দেয় আর তারা স্যাটেলাইটটি অ্যাক্টিভ করে, যার ফলে তারা আরো কিছু জীবিত মানুষের সন্ধান পায়। এখানে তাদের উদ্দেশ্য ছিল তাদের অধিকার আবার ফিরে আনতে হলে তাদেরকে আবার একসাথে হতে হবে। এখানে আবার নোয়াকে দেখানো হয়, সে সোনাকে দূরবীন দিয়ে আকাশের তারা দেখাচ্ছিল, আর তখনই আমরা নোয়া ও মেয়েকে একসাথে আকাশের দিকে তাকাতে দেখি, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর এই ভিডিওতে লাইক আর কমেন্টে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না।